ফরাসি দার্শনিক রেনে দেকার্তে বলেছিলেন, ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সঙ্গে কথা বলা। গুণীজনেরা বলেন, একটি দেশ কিংবা জাতি তখনই উন্নতির শিখরে পৌঁছতে পারে যখন সে দেশের মানুষ নিজের ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি দ্বারা পরিপূর্ণ জ্ঞান অর্জন করে। আর বইমেলা হলো সেই জ্ঞান অর্জনের পথপ্রদর্শক, কারণ বই ছাড়া সেই জ্ঞান অর্জন অসম্ভব। বই এমন একটা প্রণালী যা কেবলমাত্র পাঠ্যবস্তুই নয়, এটি পাঠক এবং শব্দের মধ্যে আত্মীয়তা সৃষ্টি করার একটি মাধ্যম। বই মানব সভ্যতার অন্যতম প্রাণ সত্তা, আর বইমেলা লেখক, পাঠক ও প্রকাশকের জন্য নিঃসন্দেহে একটি মিলন মেলা। 2রা জানুয়ারি 2025 থেকে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হলো 43তম আগরতলা বইমেলা। রাজ্যের কবি, লেখক, সাহিত্যিক, প্রকাশক সহ বহু পাঠকেরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন এই বইমেলা। তবে অনেকেই বলেন, আগে যেমন বই এবং বইমেলার প্রতি মানুষের আকর্ষণ ছিল, বর্তমানে সেই আকর্ষণ অনেকাংশেই কমে এসেছে। আজকের দিনে খুব কম সংখ্যক মানুষ বই কেনেন। সত্যি কি তাই? 43তম আগরতলা বইমেলার প্রথম দিনে মোট 3,94,995 টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। তাই প্রশ্ন জাগে, 43 বছর বয়সে আগরতলা বইমেলা তার জৌলুস কতটা ধরে রাখতে পেরেছে? দিন দিন বইয়ের সংখ্যা, প্রকাশকের সংখ্যা বাড়লেও সেই তুলনায় পাঠকের সংখ্যা কি বেড়েছে? 1981 সালে শুরু হওয়া আগরতলা বইমেলার শুরুর দিনগুলোর সাথে আজকের বইমেলার মিল কোথায় এবং পার্থক্যই বা কি? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। 2025 সালে দাঁড়িয়ে মানব জীবনে বইয়ের গুরুত্ব এবং বইমেলার স্বাদ কাহন নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট কবি এবং বাচিক শিল্পী নন্দিতা ভট্টাচার্য এবং বিশিষ্ট বাচিক শিল্পী প্রণব সাহা। দুজনকে স্বাগত আজকে। দিদি, প্রথমে আপনার কাছে আসি। বইমেলায় গেলেন? 2 তারিখ শুরু হলো, গতকালকে শুরু হয়েছে এবং আজকে সময় হয়েছে যাওয়ার? না, যাওয়া হয়নি এখনো। তবে বইমেলা নিয়ে কথা বলার আগে একটু বলে নেই, এটা বলা হয় না আমার। নিউজ ভ্যানগার্ড আপনাদের এই চ্যানেলটা সাময়িক বিষয়গুলো নিয়ে, প্রাসঙ্গিক বিষয় নিয়ে এত সুন্দর আপনারা আয়োজন করেন টক শো গুলো, তাতে কিন্তু সময় উঠে আসে। এটাতে ভালো মন্দ বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনারা বিষয়গুলো উত্থাপন করছেন এখানে। তো আজকেও বইমেলা তো একটা বিশাল ব্যাপার আমাদের জন্য, আর এটার অংশীদার হতে পেরে আমি ভীষণ খুশি। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকে অবশ্যই। একদম। এবার বইমেলার কথায় আসি। বইমেলায় তো যাওয়া হয়নি, কিন্তু প্রাণটা পড়ে আছে ওখানেই। যাব তো বটেই, শুরু হলো সবে, অবশ্যই যাব। একদম। বইমেলা এই যে মানে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, আপনার কথা দিয়ে বোঝা যাচ্ছিল যে এটা গুরুত্বপূর্ণ, মানে কতটা আবেগ জড়িয়ে আছে এই মেলার সাথে আপনার, মানে আমরা যদি কথায় শুনতে চাই। এটা তো একটা উৎসব আমি মনে করি, এবং শুধু আমি নয়, একটা বিশাল অংশের মানুষ কিন্তু বইমেলাকে একটা উৎসবের চোখেই দেখেন এবং সেভাবেই এটার সঙ্গে সম্পৃক্ত হতে চান। ঠিক। প্রণবদা, আপনার কাছে কতটা মানে রাখে বইমেলা? আর মানে এবারের যে বইমেলা, এবারের বইমেলায় যাওয়া হয়েছে এখন? 2 দিন তো হলো। না, আসলে বিভিন্ন কাজের চাপে আজকে পর্যন্ত যাওয়া হয়নি, তবে যাব নিশ্চয়ই। কেননা বইমেলা, আগরতলা বইমেলা হবে, সেখানে যাব না সেটা কখনো হতে পারে না। তবে হ্যাঁ, ওই উৎসবের মেজাজে হয়তোবা সেটাকে উপভোগ করতে পারবো কিনা জানি না। তবে নিজের কাছে নিজের যে প্রয়োজন আছে সেই প্রয়োজনটুকু মিটিয়ে আসবো বইমেলায় গিয়ে। একদম নিজের যেটা চাওয়া, নিজের যেটা মানে অনেক দিনের অপেক্ষা করে থাকি আমরা, অবশ্যই যাওয়া হবে বইমেলায়। তবে বইমেলা এমন একটা মেলা যেখানে একদিন গেলে অনেকেরই মন ভরে না। অনেক মেলাতে একদিন যাওয়া, সেখানে নিয়ম রক্ষার যাওয়া, কিন্তু বইমেলা এমন একটা যাওয়া যে একের অধিক যত দিন পারি যেতে, শুরু থেকে শেষ অবধি যদি সব দিন যেতে পারি ততটাই ভালো। কাজের ফাঁকে না যেতে পারলে
তবে একের বেশি অনেকে যেতে চায়। দিদি, গত বছর 21শে ফেব্রুয়ারি, মানে 2024 সালের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন শুরু হয়েছিল 42তম আগরতলা বইমেলা। এবার পরীক্ষার কথায়, ছেলেমেয়েদের পরীক্ষার কথায় মাথায় রেখে, কারণ ওই সময়টায় ফেব্রুয়ারি মার্চ মাসে পরীক্ষা থাকে, ছেলেমেয়েরা যারা বোর্ড পরীক্ষা দিচ্ছে তারা বিশেষ করে যেতে পারে না, অংশগ্রহণ করতে পারে না মেলায়, তো সেখানে সময়টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। তো এখন মানে এই আশাতে কোন ধরনের পার্থক্য হবে বলে মনে করেন সময়টা এগিয়ে আসাতে, জানুয়ারি মাসের 2 তারিখই, মানে বছরের শুরুতেই বইমেলা হওয়াতে? আসলে শীতের সময় কিন্তু মেলাগুলো একটা অন্যরকম আমেজ দেয়। আর আমি যেটা বলেছিলাম উৎসবের কথা, ওটা কিন্তু উৎসবটা মননের উৎসব, চিন্তার উৎসব, আমাদের চেতনার উৎসব বই মেলাটা। আর শীতের আমেজে আমার কাছে তো বেশ লাগছে এই সময়টাতে বই মেলা হওয়া। আর পরীক্ষার ব্যাপারটা তো মাথায় রাখতেই হয়, কারণ অনেকে কিন্তু ছাত্রছাত্রীরা বই এই সময়টাতে কিনবে, বই সমস্ত লিস্ট করে রাখে এখনো, যে বই মেলা আসলে হয়তো এই বইগুলো পেয়ে যাব, পাওয়া যাবে, কিছুটা রিবেট পাবো, ছাড় পাবো। তো আমার তো মনে হয় ঠিক আছে। ঠিক। আর এই যে আরেকটা প্রণব, একই বিষয়টা আপনার কাছে জানতে চাইবো, যে এই যে এগিয়ে এলো বই মেলাটা, তাতে কি বই মেলাতে, মানে বাণিজ্যিক ভাবে বই মেলাতে বা বাণিজ্যিক ভাবে ছাড়াও, মানে জনপ্রিয়তার নিরিখে, মানুষের অংশগ্রহণের নিরিখে আরেকটু বেশি হবে, মানুষ বেশি যাবে বলে সময়টা এই সময় হওয়াতে? আসলে কি হয়, শীতের সময় নো ডাউট আমাদের মেলাগুলো হয়, ঠিক আছে, আর শীতের আমেজটা সবাই উপভোগ করে, ঠিক আছে, একদম। কিন্তু একটা জিনিস কি, ওই বই মেলাটার সঙ্গে একটা বসন্তের যেন একটা আলাদা সংযোগ রয়েছে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। সেই শুরু থেকে বইমেলা মানেই বসন্তের হাওয়া বইবে। আচ্ছা, মানে যেদিন থেকে বইমেলা শুরু হয়েছিল, আর আজকে যারা ইয়ং রয়েছে আমাদের জন্য শীত বুড়ো অতটা মানে সুখকর নয়, তাই না? তাই বসন্তটাকে আমরা কিন্তু বেশি করে আহ্বান করি। এই জন্য আমার কেন জানি মনে হয় সেই প্রথম আম গাছের তলায় যখন হয়েছিল, যখন বইমেলা হতো, রবীন্দ্রভবন প্রাঙ্গণে যখন বইমেলা হতো, তখন ঝিরঝিরে হাওয়ায় যখন ওই আম গাছের পাতা নড়তো, তো মনে হতো যে না, ইয়েস, এটাই যেন প্রকৃত সময়। ঠিক, ঠিক আছে। তো ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে, নিঃসন্দেহে তাদের কথা মাথায় রাখতেই হবে আমাদের। তো সেই কথা মাথায় রেখে আমরা বইমেলা এগিয়ে নিয়ে এসছি, ঠিক আছে, খুব ভালো কাজ। কিন্তু ওই ছাত্রছাত্রীরা বইয়ের স্টলে কতখানি যাচ্ছে এটাও আমাদের কিন্তু দেখতে হবে। ঠিক, যারা বোর্ড পরীক্ষা দেবে এবার, তারাই বা পরীক্ষা ঠিক 1 মাস আগে বইমেলায় কতটা উপভোগ করতে পারবে সেটাও একটা বিষয়। আমরা গার্জিয়ান, অভিভাবকরা যারা রয়েছি, তারা কতখানি ওদের পারমিট করব যে ওই সময়টা বইমেলায় গিয়ে 1 ঘন্টা বা 2 ঘন্টা কাটানোর জন্য, ঠিক আছে। কেননা এখন আমরা তো ইঁদুর দৌড়ে সবাই দৌড়াচ্ছি, তো সেই জায়গায় বইমেলাটা কিন্তু তখন গৌণ হয়ে যায়, তাই না? আর জানুয়ারি মাস মানেই কিন্তু শীত বুড়ো একেবারে জাঁকিয়ে বসবে, একদম পৌষ মাস, পৌষের শেষ, তখন মাঘের আসবে, পৌষ আর মাঘ এই দুটো, তাই না? তো ওই জাঁকিয়ে বসবে। তো একটা সময়ের পরে ওই ঠান্ডার চোটে ওইখানে বইমেলায় আর খুব বেশি লোকজন থাকবে না, সেটা আমার মনে হচ্ছে। তাই ঠান্ডাটা খুব বেশি থাকবে এই মুহূর্তে, এখন যেমনটা পড়ছে ঠান্ডা, আগরতলা শহরে বা যতটা ঠান্ডা মানুষের অনুভব হচ্ছে। তবে কি হয় দেখা যাক, এবার একটা নতুন একদম বছরের শুরুতেই বইমেলা, যেমনটা বলছিলেন, এমনকি মুখ্যমন্ত্রী বলছিলেন যে শুরুটাই আমরা বইমেলা দিয়ে করলাম, বইয়ের সঙ্গে, বইকে সঙ্গে নিয়ে শুরু করলাম। একদম একদম একদম। তবে এবারের বইমেলায় আমরা যদি গতবারের তুলনায় দেখি, গতবার 191টি স্টল ছিল, এবার 177টি স্টল আছে। গতবার ত্রিপুরার 110টি স্টল ছিল, পশ্চিমবঙ্গের 66টি, আসামের 6টি, উত্তরপ্রদেশের 2টি, দিল্লি থেকে 2টি এসেছিল এবং বাংলাদেশের 5টি স্টল ছিল। এবার বাইরের স্টল ওয়েস্ট বেঙ্গল, দিল্লি, আসামের ইত্যাদির 42টি স্টল আছে, মোট স্টল আছে 177টি, বাংলাদেশের স্টল নেই। এটা কিভাবে দেখছেন, মানে পাঠকেরা কতটা বঞ্চিত হলো বলে মনে করছেন? বাংলাদেশের স্টল এবার নেই, থাকবে না, এটা হয়তো অবধারিতই, মানে আমরা আগে থেকেই বুঝে গেছি না যা একটা পরিস্থিতি। তবে কলকাতার বইমেলা না হওয়াতে বোধহয় ওখানকার একটা
ফ্যাক্টর কাজ করছে, কারণ ওনারা ওখানটা শেষ করে তারপর এখানে আসেন প্রকাশকরা, এরকমটা আমি শুনেছি কারো কারো মুখে। তাহলে সেই জায়গাতে হয়তো কিছুটা একটা ওকে। তাহলে বাংলাদেশের এই যে অস্থির পরিবেশ, এই অস্থির পরিবেশের পাশাপাশি আরো একটা কারণ এটাও হতে পারে যে কলকাতা বইমেলার আগে যদি আমাদের বইমেলা হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে গুছিয়ে যে যারা আসবে তারা আসেনি হয়তো। এটা কিন্তু ঘটনা। আমি আমার এখন পর্যন্ত আমি যতগুলো বইমেলাকে আমি গেছি, কলকাতা প্রায় প্রতি বছরই কলকাতা বইমেলাতে যাই। ওরা কিন্তু ওই টার্গেটটা ওখানে, বই প্রকাশকরা যারা রয়েছে তারা বই ছাপেন কলকাতা বইমেলাকে কেন্দ্র করে। আচ্ছা, ওই বইমেলাটা শেষ হয়ে যাওয়ার পরে ওরা আমাদের ত্রিপুরার দিকে, নেক্সট কলকাতার পরেই সেরা ত্রিপুরাকে প্রেফারেন্স দেয়। তো খুব স্বাভাবিকভাবে, এটা অপ্রিয় হলেও সত্য কথা, অধিকাংশ পাঠক তো কলকাতায় পশ্চিমবঙ্গে রয়েছে, ঠিক আছে? তো খুব স্বাভাবিক, আমাদের এখানে যেহেতু ভৌগোলিক অবস্থানগত কারণে আমরা সেই রয়েছে ত্রিপুরায়, তো অতটা পাঠক তো আমাদের নেই। আর এখন পাঠক সংখ্যা আরো কমছে, এটা সেই ইলেকট্রনিক্স মিডিয়ার দৌলতেই হোক আর যাই হোক, যেটা শুরুতেই বললে, তো সেটা তো একটা ফ্যাক্টর, নো ডাউট। কলকাতা বইমেলায় শেষ না হলে পরে প্রকাশকরা এখানে আসতেই চান না। ঠিক। এবার দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে এবার স্টল এসছে, তবে পশ্চিমবঙ্গ, দিল্লি থেকে গতবারের তুলনায় যেহেতু এবার স্টল কম, শুধু কি বাংলাদেশের স্টল না থাকাতেই কম হয়েছে, নাকি বাইরে থেকে স্টল আরো কম? কারণ গতবার পশ্চিমবঙ্গ থেকেই 66টা স্টল ছিল, এবার সব মিলিয়ে বাইরের স্টল 42খানা আছে। তাহলে ধরে নিতে পারি যে ওখান থেকে স্টল কম। তাহলে সেটার কারণ ওটাই ওদের টার্গেট থাকে না, মেইন টার্গেট থাকে কলকাতা বইমেলা এশিয়ার বৃহত্তম বইমেলা, কাজেই আর বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা, আমাদের জন্য তো ওইটাই একটা বিশাল প্ল্যাটফর্ম। ঠিক। আমরা যখন বইমেলা নিয়ে কথা বলছি, দর্শক বন্ধুরা, যারা বই প্রেমীরা তারা অবশ্যই বইমেলায় যান, এবং বইমেলায় সেখানে গিয়ে শুধু বইয়ের স্টলে গিয়ে বই পড়া বা বই কেনা নয়, বইমেলায় অনেক কিছু থাকে। প্রণব দা, অবশ্যই যখন আমরা বইমেলা নিয়ে আলোচনা করছি, আমরা আপনার কণ্ঠে কবিতা পাঠও শুনবো, আপনি তৈরি থাকুন। তবে বর্তমানে বইমেলায় যে সত্যিকারের বই প্রেম কতটা চোখে পড়ে, এবার হয়তো আপনাদের যাওয়া হয়নি, কিন্তু এই যে ডিজিটাল যুগে, যেটা প্রণবদা বলছিলেন যে এখন ইলেকট্রনিক্স যুগে আমরা বই অনেকেই মোবাইলে বই পড়ে নিচ্ছে, বা যেটা জানার বা সেখান থেকে জিসটা অনেকেই পেয়ে যাচ্ছে, গুগলে পেয়ে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, হাতে বই নিয়ে গোটা বইটা পড়া বা বই পড়ে সেখানে গদ্য বলুন, উপন্যাস বলুন বা কবিতা বলুন বা যে কোনো কিছু পাঠ্য বই, সেখানে বইমেলা থেকে বই কিনে পড়ার এই প্রবণতাটা কি দিন দিন বাড়ছে নাকি কমছে বলে আপনাদের মনে হয়? বাড়ছে তো বলবো না, তবে আমি একেবারে হতাশ নই। বই পড়ে মানুষ, ছেলেমেয়েরাও বই পড়ে। তবে এটা কি হয়, বই দেখুন, আমরাও অনেক সময়, এখন কি হয়, ইন্টারনেটের যুগে কিছু একটা তথ্য আমাদের দরকার, আমরা চটজলদি কিন্তু খুঁজে নিচ্ছি, নেটে দেখে নিচ্ছি। তো আগে কি হতো, একটা বই দেখতে হতো, সেই জায়গাতে আমার যেটা দরকারি ইনফরমেশন, যেটা আমি খুঁজছি, সেটার পাশাপাশি কিন্তু আরো অনেক কিছু আমাদের জানা হয়ে যেত, আমরা পেয়ে যেতাম। তো এই জায়গাতে আজকাল পেয়ে যাচ্ছে সবাই ইনফরমেশন গুলো নেটে, কিন্তু তারপরেও আমি বলবো যে বই পড়ছে না, হলে এত এত বই লেখা হচ্ছে কেন? একেবারেই যদি নৈরাশ্য থাকতো, বইমেলা, প্রকাশক, প্রথম দিন আপনি যে পরিসংখ্যান দিলেন, তো তাহলে হতাশ হব কেন আমরা? এই বিশাল একটা পরিসংখ্যান আপনি প্রথমেই বললেন। তো এটা তো কিছুতেই আমাদের নৈরাশ্য ব্যঞ্জক মনে হচ্ছে না আমার, যে বই কেনে না মানুষ। প্রণব, আপনার কি মনে হয় অন্তরায় কোথায়? যদি আমরা যদি ধরেও নিই যে না, ঠিক আছে, পাঠক কমছে, কেন এখানে বই বিক্রি হচ্ছে, তাহলে কি পাঠক কমছে না রুচিশীল পাঠক কমছে? রুচিশীল পাঠক কমছে। আচ্ছা, কেন আমি বলছি, বই প্রচুর প্রকাশ হচ্ছে। এবার কি হচ্ছে, আমার প্রথমেই বললাম আমার প্রয়োজনীয় বই, কোনটা আমার প্রয়োজনীয় বা কোনটা প্রয়োজনীয় নয়, সেটা নির্বাচন করার পাঠকের সংখ্যা
কমছে। কমছে মানে কি, ওই যেটা ছিল সেটা কিন্তু ঠিকই আছে, আচ্ছা, কিন্তু নতুন করে যে হওয়া, কেন আমরা কি চাই, আমরা তো নতুন 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 প্রজন্ম আসবে, নতুন প্রজন্মকে আমরা আহ্বান করব যে ঠিক আছে আসো, কিন্তু ওই নতুন প্রজন্মের মধ্যে ওই রুচিবোধটা আরো জাগ্রত হবে, যেটা জাগ্রত করতে হবে, যাতে করে বইমেলার দিকে, শুধু বইমেলা কিন্তু ওই খাবারের দোকানে দাঁড়িয়ে একটু গল্প করা নয়, একদম, তাই না? বইমেলা আমরা, আমার খেয়াল মানে সেই প্রথম যখন বইমেলা হয়, প্রথম থেকে এখন পর্যন্ত আমি আছি বইমেলার আচ্ছা, সঙ্গে, মানে সেই 81 সাল, সেই 81 সাল 81 সালে 30শে মার্চ শুরু হয়েছিল হ্যাঁ, প্রথম বইমেলা। ঠিক আছে, আমরা যে বইমেলায় মজা আমরাও করেছি, ইভেন যারা সিনিয়ররা ছিল, আমি এই লাস্ট কটা বইমেলায় যেটা দেখছি আর কি, আমরা যখন মজা করতাম কিরকম, আমরা একটা জায়গায় বইমেলার স্টলে যে কোনো একটা জায়গায় বসতাম, ইয়ং জেনারেশন সবগুলো তখন কিন্তু একটা জায়গায় বসতাম, ওখানেই ইনস্ট্যান্ট কবিতা লেখা হতো, ছড়া লেখা হতো, ওইখানে বাদাম খাওয়া হতো, একদম, ওইখানে ওই ছড়ার সঙ্গে ছবি এঁকে দেওয়া হতো। আজকে দীপেন গিয়ে বললো আমাকে একটা আমাকে নিয়ে একটা কবিতা লেখা হোক এবং আমার ছবি এঁকে দেওয়া হোক। আচ্ছা, ওইটা 1 টাকা 2 টাকার বিনিময়ে যেটা করা হতো, সেটা রবীন্দ্রভবন চত্বরে হতো, সেটা আমারও মানে খুব হালকা মনে পড়ছে। ঠিক আছে, এইবার ওইখানে এসে সিনিয়ররা যারা ছিল, আমার একবার মনে পড়ছে মৃণাল কর, আচ্ছা, দৈনিক সংবাদের বরিষ্ঠ সাংবাদিক ছিলেন, তো আমরা সবাই মিলে, আমি, দেবাশিস লোধ, বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ নেই এবার, এরকম সবাই, মিত্রারুণ, সবাই মিলে বসে আমরা ওইখানে ওই রকম ছবি আঁকা হচ্ছে, সাত্বিক নন্দী এরা সব ছবি আঁকা হচ্ছে, ছড়া লেখা হচ্ছে। মৃণালদা এসে একদিন বসেছিলেন, মৃণাল কর, আমায় একটা ঝট করে এসে আমার একটা ছবি আঁকো, আমার ছবি আঁকো, কবিতা। আচ্ছা, ওইটা করার পরে মৃণালদা বলেছিলেন আমি চাই ওইটা বেঁচে থাকুক সারা জীবন। আচ্ছা, ঠিক আছে, কিন্তু ওইটা বেঁচে নেই, ওই পাগলামিগুলো বেঁচে নেই এখন। সেগুলো কি এখন বইমেলায় কি হয়? আমি দেখিনি এখন বইমেলায় মানে বসে আঁকা, স্কেচ করা, পোর্ট্রেট করা, হ্যাঁ করে, সেগুলো হয়, ঠিক আছে, কিন্তু ওই পাগলামিটা নেই, অন্যরকম। হ্যাঁ, এখন পাগল চাই, ক্যালকুলেটেড, প্রফেশনাল, একটা প্রফেশনাল ভাব, সবকিছু এখন ক্যালকুলেটেড, গানও হচ্ছে, গান ফান হচ্ছে, আগে তো ততটা হতো না, কিন্তু পাগলামোটা নেই। ওই পাগলামোটা থাকলে পরেই ওই বইমেলার কিন্তু আসল চার্মটা থাকে। এখানে আসলে বইমেলার অনেকগুলো পার্ট, যেমন বইমেলায় আড্ডা, বা এখন বইমেলায় ছবি তোলার একদম গেট থেকে শুরু করে সেলফি নেওয়ার যে প্রতিযোগিতা, এটা একটা বইমেলা নয়, সব জায়গাতেই ছবি তোলাটাই মুখ্য। বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে কিনা খবর নেই, ছবি তোলা হচ্ছে আগে থেকে, প্রি ওয়েডিং সেশন, এই পোস্ট ওয়েডিং, হ্যানা তেনা, সবকিছু ছবিটা মুখ্য। ছবি তুলে স্মৃতি ভরে রাখছে, কিন্তু মানে ভবিষ্যতের জন্য স্মৃতি করে রাখছে, বর্তমানটাকে কিন্তু উপভোগ করতে পারছে না অনেকেই। এটা কিন্তু আমাদেরই দায়িত্ব, এখানে আমি বলবো আমাদের ব্যর্থতা। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ওইভাবে তৈরি করতে পারছি না যে বইমেলা ছবি তোলার জায়গা নয়, বইমেলা ঘোরার জায়গা নয়। ঘুরবে নিশ্চয়ই, বই কিনতে গিয়ে ঘুরতেই হবে, ঠিক আছে, বইমেলা আড্ডা দেওয়ার জায়গা নয়, বইমেলা বইকে নিয়ে আড্ডা দেওয়ার জায়গা, একদম আড্ডার জায়গা, কিন্তু বই কেন্দ্রিক আড্ডা। সেটাও হয়, সেটাও যে হয় না হয়, ঠিক আছে, কিন্তু হয়, কিন্তু ওই হওয়ার সংখ্যাটা এখন দিন দিন কমে যাচ্ছে। আর কিছুটা তো আমরা যেভাবে দেখেছি বা আমরা যেভাবে চাই সেটা তো পাল্টাচ্ছে। বইমেলাকেও এখন মানে আকর্ষণীয় করার জন্য অনেক কিছু স্টেপ নেওয়া হচ্ছে, ঠিক আছে, 100 বার এটা মানে যারা যারা বইমেলা অর্গানাইজ করছেন, অর্গানাইজারদের পক্ষ থেকে বইমেলাকে আকর্ষণীয় করার জন্য অনেক চিন্তা ভাবনা করা হচ্ছে, ঠিক আছে। না, এখন সমস্যাটা হচ্ছে যে আমরা মাপকাঠিটা কি, মানে বইমেলা ভালো হলো কি খারাপ হলো, সেই মাপকাঠিটা যদি আমরা বাণিজ্যিক কত টাকার বই বিক্রি হলো তা দিয়ে কি আমরা মাপছি, কত মানুষ হলো তা দিয়ে কি মাপছি? তাহলে তো দুটোতেই আমরা পাস করছি, এবং খুব বিপুল ভাবে পাস করছি। প্রত্যেক বছর বাণিজ্যিক টাকা বাড়ছে, বিক্রি বেশি বাড়ছে, প্রত্যেকবার জনঢল প্রচুর হচ্ছে, তাহলে ঘাটতিটা কোথায় রয়ে যাচ্ছে? মানে এখানে এটাই হচ্ছে মেইন প্রশ্নটা। মানুষ কিন্তু যাচ্ছে বই ওই স্টলের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু দেখবে গিয়ে আমি দেখছি, আমি গত বছর বইমেলা দেখছি প্রচুর ভিড়,
তিল ধারণের জায়গা নেই, কিন্তু ওই বইয়ের যে দোকানগুলো, স্টলগুলো ফাঁকা। আমি জিজ্ঞেস করলাম এক ভদ্রলোককে, বলছে আমাদের এখানে তো আসছে না কেউ, রাস্তা দিয়ে প্রচুর লোক যাচ্ছে দাদা। রাস্তায় বা স্টলের ভেতর ঢুকছে। হ্যাঁ, এইটা এখন ঘটনা। আবার যারা বই পিপাসু তারা কিন্তু ঠিক যাচ্ছে। ওই পিপাসাটা আমাদের তৈরি করতে হবে। ঠিক, এখানে একটা জিনিস আমি জানতে চাইবো দুজনের কাছে। দিদি, এই যে একটা সময় ছিল, মানে আগের কথা যেটা প্রণবদা বলছিলেন, তখনকার দিনের কথা, তখনকার দিনে তো এতটা ডিজিটাল যুগও ছিল না, বা মিডিয়ারও এত রমরমা ছিল না, সকালে খবরের কাগজ বের হতো। তাহলে এখন সেই সময় একটা ভালো বই বা ভালো লেখকের বই বইমেলায় পাওয়া যাচ্ছে বা বইমেলা আসবে, বা কোন লেখকের বই এবার বের হচ্ছে যার আমার পড়তে হবে, জানতে হবে, এই জিনিসটা মানুষ এই বাছাইটা কিভাবে করতো? আজকাল তো ডিজিটাল যুগ, এখন প্রমোশন হচ্ছে, কিন্তু তখন তো এই প্রমোশনটাও হতো না। তখন তাহলে মানুষ কিভাবে জানতো যে এই বইটা আমার কিনতে হবে? মানে এই বই খুঁজে নেবার কাজটা কিভাবে করতো মানুষ? দেশ পত্রিকা রাখতাম রেগুলারলি, অনেক, মানে কবে থেকে রাখা শুরু করেছি মনে নেই। দেশে বইয়ের আসতো, তো পড়তে পড়তে তো একটা টেস্ট হয়েই যায় প্রত্যেকের, আমার কাকে ভালো লাগে, কাদের লেখা ভালো লাগে, তো সেটা একটা কাজ করতো। আর যেটা আপনি প্রথমেই শুরু করেছিলেন, যে এখন এত লেখক, এত কবি, এত প্রকাশক, তো সেই জায়গাতে এই কাজটা বোধহয় আরো কঠিন হয়ে যাচ্ছে। এবং বই মেলাতে এই যে ভিড়টা, এটাও কিন্তু স্টলগুলোতে দেখবেন বই দেখার চাইতো ভিড়টা কোথায়, যে আমার বই আজকে প্রকাশ হচ্ছে, এই প্রকাশক প্রকাশ করছেন, তো সেই জায়গাতে আমার কিছু পরিচিত মিলে হয়তো একটা স্টলে একটা আড্ডা হচ্ছে। তো ঠিক বই নিয়ে, ভালো বই নিয়ে যে কতটা মানে বই মেলার মধ্যে যে সত্যি সত্যি মননের উৎসব যেটা, সেটা কতটা হচ্ছে, এই জায়গাতে আমার মনে হয় প্রশ্নটা। মানে তাহলে এই যে প্রমোশনটা, এখন প্রমোশনটা খুব ইজি, খুব সহজভাবে প্রমোশন করা যায়। আমি চাইলে, আমি লেখক, আমি প্রকাশক, তো অসুবিধা এটা যে আমার লেখাটা কি হচ্ছে সেটা যাচাই কে করবে? আমি লিখছি, আমি প্রকাশ করছি, আমি স্টল নিয়ে নিলাম, আমি সেখানে আমার প্রিয় যারা কাছের লোকদের নিয়ে আমি করলাম, তো সেটাই কি বই মেলা? ঠিক, মানে তাহলে সবকিছুই হচ্ছে বইয়ের আসল যে জায়গাটা, মানে সেই রুচি সম্পন্ন লেখা, সেটাই হয়তো হচ্ছে না। সেটাও আছে, ডেফিনেটলি আছে। যেটা আমি বলছি, ওই যে রুচিশীল, সেটাও আছে, ভালো লেখাও নিশ্চয়ই আছে, কিন্তু ওটাই ভিড় হয়ে গেছে অনেকটাই। হ্যাঁ, প্রণব কি বলছিলেন আপনি? না, আমি বলছি যেটা আমরা আগে কি করতাম, বইমেলা শুরু হলে পরেই না প্রত্যেকটা স্টল থেকে আগে গিয়ে ক্যাটালগ নিয়ে নিতাম ওদের। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, কি কি বই আছে ক্যাটালগ দিন, দুদিন ধরে ক্যাটালগ কালেকশন করতাম। আচ্ছা, এই ক্যাটালগ কালেকশন করে ওখান থেকে আমার প্রিয় লেখক, আমার প্রিয় কবি যা আছে, তাদের নতুন কি কালেকশন এসছে, কি আমার কাছে নেই, সেটা খুঁজে খুঁজে বার করে টিক করে করে ওই স্টল থেকে গিয়ে সেটা কালেকশন করতাম। ঠিক আছে, তো এখন যেটা হচ্ছে, এখন তো সবটাই বিজ্ঞাপনে চলে আসছে, তাই না? তো বিজ্ঞাপনে 5টা ভালোর সঙ্গে একটা, তো ওরা খুব স্বাভাবিকভাবেই, যেটা ব্যবসায়িক নিয়ম, ঠিক আছে, সেটা হচ্ছে। তো সেই ভিড়ে একটুখানি চাপ হয়ে যাচ্ছে, নো ডাউট যারা পাঠক রয়েছে তাদের একটা চাপ হয়ে যাচ্ছে যে নির্বাচন করার ব্যাপারটা যেটা রয়েছে, মানে ভালো মন্দ কোনটা নির্বাচন করব, এতগুলো আগে তো ওই কে আনন্দ পুরস্কার পেলেন, কে একাডেমি অ্যাওয়ার্ড পেলেন, এগুলো নির্দ্বিধায় এটা মুখে থাকতাম, বই মেলায় বইগুলো পাবো, ওই বইতে ট্যাগ করাই থাকতো তো, একদম আনন্দ পুরস্কার প্রাপ্ত, একাডেমি পুরস্কার প্রাপ্ত, ওগুলো নির্দ্বিধায় কিনতাম, জানি ভালো লাগবে। একটুখানি ওইটা একটুখানি পাঠকদের চাপ। ওকে, আমরা অবশ্যই পরবর্তী যে আলোচনা সেটাতে যাব, কিন্তু তার আগে প্রণবদা, আপনি আছেন, সামনে বই রাখা আছে, কবিতার বই, একটা কবিতা পাঠ শুনবো না? এটা কি করে হয়? তার মানে দেখি স্বর্গের কাছে শুনবো একটি আনন্দতীর। আচ্ছা, আমি একটুখানি উদয় বন্দ্যোপাধ্যায়ের একটা লেখা, আমরা অবশ্যই যখন বইমেলা নিয়ে যখন কথা বলছি, 43তম আগরতলা বইমেলা শুরু হয়েছে 2রা জানুয়ারি থেকে। তবে এটাও দর্শক বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে বইমেলা 14 তারিখ অবধি চলবে, 14 জানুয়ারি অবধি চলবে। শীতকাল, এখন
একটু ঠান্ডা পড়বে হয়তো, কিন্তু তারপরেও প্রথম দিন এবং আজও যতটুকু আমাদের কাছে খবর আছে যেমনটা দেখা গেছে উপচে পড়া ভিড় কিন্তু এই সময়টাতে। তবে দেখা যাক 14 তারিখ অবধি কি দাঁড়ায় এবং তখন অবধি মানুষের ভিড় কতটা থাকে। আমার হ্যাঁ, একটা প্রণব। প্রিয় কবিতা আমি বলছি, হ্যাঁ, হুম, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। হুম, আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি কবিতা। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি। কখনো ওর দখলে গিয়েও ফিরি তোমারই টানে কবিতা। আমাকে নাকি ভীষণ জানে সকলে, তোমার চেয়ে বেশি কে আর জানে কবিতা। আমি ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই, গোপন রাখি সকল শোক কবিতা। আমি শ্মশানে ফুল ফোটাবো তাই তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে। আমি সকল সুখ মিথ্যে মানি, তোমার সুখ পূর্ণ হোক কবিতা। আমি নিজের চোখ উপড়ে আনি, তোমাকে দিই তোমার চোখ ফোটাতে। তুমি তৃপ্ত হও, পূর্ণ হও, জালো দুলোক, জালো ভুলোক কবিতা। বেশ দারুণ। কবিতাকে নিয়ে কবিতা লেখা, এত সুন্দরভাবে কবিতাকে বর্ণনা এবং কবিতার কাছে চাওয়া পাওয়া, খুব সুন্দর, দারুণ। আর অবশ্যই প্রণবদার কণ্ঠে যখন আবৃত্তি পাঠ, তখন সেটা তো নিশ্চয়ই অন্য মাত্রা পায় এবং অন্য মাত্রায় শ্রুতিমধুর হয়ে ওঠে। প্রণবদা, একটা প্রশ্ন একদম খুবই একান্ত ব্যক্তিগত। আপনি এত কবির এত কবিতা পাঠ করেছেন এবং হাজার হাজার শ্রোতারা হয়তো মন্ত্রমুগ্ধ হয়ে আপনার কবিতা পাঠ শুনেছেন। আপনি নিজে কখনো মানে লিখেছেন কখনো, বা লেখার চেষ্টা করেছেন বা কিছু, বা কখনো আপনার মনে হয়নি যে আমারও একটা বই প্রকাশ হবে? যদি হয়ে থাকে আমি জানি না। না, আমার লেখার চেষ্টা করেছিলাম, কিন্তু করে দেখলাম এটা দুঃসাহস। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। ওরা আমার ডায়েরিতেই রয়েছে, কোনো প্রকাশ করার মানে সেই মানে স্পর্ধা আমার হয়নি, হবেও না কোনোদিন, করবও না আমি এটা। আমি আমার মনের কখনো কখনো কি হয়, মনের ইচ্ছে ছুড়ছুড়ি দেয়। কোনো একটা কিছু যখন, সে প্রতিবাদী হোক, সে প্রেমী হোক, যাই হোক, তখন মন বলে যে না, ওই টুক করে লিখে রাখি। ওই লিখে রাখাটাই ঠিক আছে। তবে হ্যাঁ, একটা কাজ করেছি, এটা দুঃসাহসী হোক আর যাই হোক, এটা আমার মেয়ের কল্যাণে হয়েছে। যেটা আমি ওই প্রতি বছর একটা করে গান লিখি। আচ্ছা, আর কিছু হয় না, একদম আর কিছু হয় না, সেটা মায়ের গান। আর সেটা আমার মেয়ের কণ্ঠে প্রকাশ হয়, আমার মেয়ের কণ্ঠে সেটা প্রকাশ হয়। আর এর বেশি আমার কোনো স্পর্ধা এখনো হয়নি। এটা দুঃসাহস। ঠিক। আমরা হয়তো কোনোদিন আপনার কবিতাগুলো হয়তো প্রকাশ পাবে অন্য কারোর মাধ্যমে, আর সেটা অবশ্যই আমরা চাইবো, সেটাও প্রকাশ পাক চাইবো। তবে আমাদের সঙ্গে দিদি আছেন। আছে দিদি, আজ আপনার কণ্ঠ শুনবো কিছু। কি শোনাচ্ছেন? আপনার নিজের লেখা শোনাচ্ছেন না অন্য? আসলে আমি কবিতার জন্য তো প্রস্তুত নই, তারপরে এখানে এসে দেখলাম সঙ্গে যিনি আছেন, তারপরে কবিতা। কেন? না না না, এমন কিছু আমি নয়। কয়েকটা লাইন পড়ছি। বর্ণহীন সীমারেখা জীবনকে একপেশে করে রাখে, স্যাঁতসেঁতে সোঁদা গন্ধ মাখা স্মৃতির চাদর জড়িয়ে আমরা একা একাই রোদ খুঁজি মেঘলা আকাশে। অপেক্ষায় থাকি আমরা সবাই জ্যোৎস্নার আলো এনে ঘরে বাতি সাজাবো বলে। কিছু কথা তবুও লুকিয়ে থাকে অন্ধকারের হাত ধরে। বিশ্বাসের আঙুল ছুঁয়ে রাখলে অনেক প্রান্তর পেরিয়ে আসা যায়। ভালোবাসার কথা বন্ধু মুখে নয়, বুকে ধরতে হয়। বাহ,
খুব সুন্দর। আর আসলে কবিতা আমরা যখনই শুনি, কবিতা একটা অন্য, আমাকে বিশেষ করে একটা অন্য জায়গায় নিয়ে যায়, অন্য জগতে নিয়ে যায়। আমরা যদি ঠিকভাবে শুনতে পারি, আমার কাছে সেই কবিতায় যদি, হয়তো অনেক সময় এমন হয় একটা কবিতা একবার শুনে হয়তো বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না, গভীরে যেতে পারি না হয়তো, কিন্তু কিছু কিছু শব্দ একের পর এক যখন আসে তখন মনে হয় যখন ছন্দ একটা মালা সাজানোর কথা রয়েছে, সেটাই তো কবিতার কাজ। সেটাই কবিতার কাজ সত্যি। এবং অন্য একটা জগৎ যদি ক্রিয়েট না করতে পারলো সেটা, তাহলে কবিতা কি করে কবিতা হলো। ঠিক। প্রণতা, বইমেলায় কবি সম্মেলনের একটা আলাদা আকর্ষণ, অন্যরকম একটা আকর্ষণ বরাবরই আছে। বর্তমানে সেই আকর্ষণটা কতটা ধরে রাখা সম্ভব হচ্ছে বলে আপনার মনে হয়? আপনি তো গতবারও গেছেন, সেখানে দেখেছেন। আমি একটা এখানে বলে রাখি, এটা নিয়ে অনেক চর্চা হয়, বিশেষ করে সামাজিক মাধ্যমে অনেক চর্চা হয়। আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি, এবং আমি এটা অনেককেই বলেছি যারা এটা মানে বই মেলার সঙ্গে যুক্ত। এখন না কবিদের সঙ্গে অকবিদের ভিড় বেড়ে গেছে। ওই যে একটু আগে বলছিলেন উনি, যে সবাই, আমিও যদি চাই আমিও কিন্তু কবি হতে পারি, কিন্তু আমার নিজের কাব্যগুণ, কবিত্ব কতখানি রয়েছে সেটা যাচাই করার ক্ষমতা আমার নেই। কিন্তু আমার ইচ্ছে হয়েছে আজকে আমি কবিদের মাঝখানে গিয়ে কবিতা পড়ব। এটার একটু ভিড় বেড়ে গেছে। আচ্ছা, আমি যেটা, এটা একেবারে আমার ব্যক্তিগত অভিমত। কেন বলছি, আমি দু একজন মানে আমাদের সিনিয়র কবিদের সঙ্গে আলোচনা করেছিলাম। এরা বলছিল হ্যাঁ এই ঘটনাটা, কিন্তু এখান থেকে তো সরানো যাবে না, স্ক্যানিংটা কে করবে? স্ক্যানিংটা কে করবে? মানে কারা মঞ্চ পাবে, কারা মঞ্চ পাবে, কে পাবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এই স্ক্যানিংটা ভীষণ জরুরি। ওকে দিদি, আপনার কি মনে হয় এই বিষয়ে? খুব স্পর্শকাতর বিষয়। না, আমি সরাসরি বললাম। হ্যাঁ, না ঠিক আমার আছে, যেটা কথা মনে হয়েছে একদম, যে সবকিছুর জন্য কমিটি থাকে, এটার জন্য কেন কমিটি থাকবে না? আমি নিজে কিন্তু কোনোদিন পড়িনি বইমেলা, আমি নিমন্ত্রণ পাইনি। গত বছর জানি না কে আমাকে দয়া করেছেন, আমি নিমন্ত্রণ পেয়েছি। এবছরও অনেকে বলছে আমার নাম নাকি আছে, আমি যদিও এখনো জানি না, হয়তো আগের দিন পত্রিকায় দেখবো। স্ক্যানিং হওয়া অবশ্যই দরকার। আমি গিয়ে নাম লিখে ফেললাম, তাতে আপনার সঙ্গে আমার যোগাযোগ আছে, আপনি নামটা দিয়ে দিলেন, এটা তো কোনো সিস্টেম হতে পারে না, তাই না? যদি একটা জিনিস আমি করতে চাই সেটার কবি হওয়া, হ্যাঁ, কোয়ালিটিটা তো একটা, হ্যাঁ, একটা শব্দ, তার একটা ওজন আছে। আমি কবি, আমি গল্পকার, আমি নাট্যকর্মী, একটা ওজন আছে না শব্দটার, সেটার সঙ্গে তো একটা রিলেশন থাকতে হবে টু সাম এক্সটেন্ট। আচ্ছা, এখন ঠিক আছে, কবিতা চর্চায় তো আপত্তি নেই, একটা ভালো কাজই তো করছে, ভালো কাজই করছে, কিন্তু অন্যের, আমি চর্চা করতে করতে আমি ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছি কিনা যেখানে আরো যারা প্রতিষ্ঠিত কবিরা রয়েছেন তাদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে আমি অনুষ্ঠান করব বা অনুষ্ঠান করার আমার ক্ষমতাটুকু আছে কিনা, সেই বোধটুকু থাকতে হবে। হ্যাঁ, সেই বোধটা আসলে থাকে না, অনেকে থাকে না, যার জন্য আমরা তো মানুষ। মঞ্চটা বোধহয় খুব লোভনীয় আমার মনে হয়, কারণ বহুদিন মঞ্চে আসন পাওয়ার পরেও দেখেছি, অনেক দেখে, মানে কিছু তো আমার অনুষ্ঠান করার সুযোগ হয়, সেই সুবাদে বলছি যে প্রতিনিয়ত যারা মঞ্চে বসছেন এমনও অনেক আছেন, তারপরেও মঞ্চের আকর্ষণটা মানে বড় তীব্র, সেই জায়গাতে এই আলোচনার এই যে বিষয়, আমি এই জন্য বলছি যে এই আজকের যে আলোচনা, এই আলোচনা কিন্তু আমি বসার যোগ্য নই, আমি একদম ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, যার জন্য আমি আমার ব্যক্তিগত অভিমতগুলো বলছি। ঠিক আছে, আমি আমার ব্যক্তিগত অভিমতগুলো সেটা বলার জন্যই আমাদের বলা হয়েছে, আই থিংক, তাই না? সুতরাং ওইটাতে নিয়ে কিন্তু আমাদের সামগ্রিক, তাই না? না না, ডেফিনেটলি এটা আমার ব্যক্তিগত মতামত। তো সেই জায়গায় এখন আমাকে যদি বলা হয়, আপনি গিয়ে বললাম আমি দীপেন, আমার একটা ব্যবস্থা করে দাও, আমি একটা কবিতা বলবো, এটা কবিতা লিখেছি বলবো, এখন সেটা তো ঠিক নয়। এখন সেই জায়গাটাতেই বিষয়টা হচ্ছে যে বই মেলায় যে বললাম যে শুধু বই স্টল, বই কেনা, বই
সেটা বই দেখা বা বই পড়া তার থেকেও বেশি আর অনেক কিছু রয়েছে। সেখানে একটা মঞ্চ রয়েছে, সেখানে কবি সম্মেলন হয়, সেখানে গুণীজনদের অনেক গুণীজনদের সঙ্গে সম্মাননা জ্ঞাপন সম্মাননা করা দেওয়া হয় হয় বিভিন্ন বিষয়ে। দারুণ, খুব বিভিন্ন ভালো বিষয়, বিষয়। সব খুব 14টি ভালো। বিষয় বোধহয় খুব ক্যাটাগরি ভালো, আছে হ্যাঁ। যেটা খুব ভালো বিষয় সেটা। ঠিক। ওকে, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। এখন যেটা বলা হচ্ছে যে আমরা যখন বইয়ের গুরুত্ব, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমাদের বইয়ের গুরুত্ব কিন্তু এখনো অনেকেই হয়তো বুঝে উঠতে পারছেন না। আমরা 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 সেই সব মানুষদের কথা বলবো না যারা হয়তো কখনো বই পড়তে পারেনি, যে কোনো কারণেই হয়ে থাকুক, তারা হয়তো বইয়ের গুরুত্ব বোঝে না। কিন্তু যারা বই পড়েছে, যারা শিক্ষিত মানুষ, তারপরেও বইয়ের গুরুত্ব বোঝে না, তাদের কথা বলছি। এখন বর্তমান সব বয়সের মানুষই, বিশেষ করে কিশোর এবং তরুণ প্রজন্ম, মোবাইল, ইন্টারনেট ইত্যাদির মানে এতটাই আসক্ত যে তারা বই পড়ার উপভোগের পাশাপাশি তাদের যে মনস্তাত্ত্বিক বিকাশও যে পিছিয়ে পড়ছে সেটা অনেকে বুঝতে পারছেন না। কি মনে করেন এই বিষয়টাতে? কিভাবে এটাকে? একেবারে সঠিক কথা, একেবারে সঠিক কথা। এরা আজকে যে মোবাইলটাকে যতখানি অ্যাক্সেস করছে, বইটাকে তার মানে এক ভাগও করছে না। শুধু নিজের যে পাঠ্যপুস্তকটা রয়েছে সেটা ছাড়া নিজেকে আরো সমৃদ্ধ করার জন্য, আমার একজন আমাদের যারা বিশিষ্ট লেখক রয়েছেন বা আমাদের যারা মনীষীরা রয়েছেন, যাদের যে জীবন দর্শন রয়েছে সেগুলি পড়ার আগ্রহ খুব কমে গেছে। তাতে করে নিজেকে গঠন কিছু লাগবে না। রবীন্দ্রনাথকে যদি আমি জানতে পারি তাহলে একটা মানুষ সম্পূর্ণ মানুষ হতে পারে। এই রবীন্দ্রনাথকে জানার আগ্রহটা কতজনের মধ্যে রয়েছে, এটাই এখন সেটাই বিরাট বিষয়। দিদি, আপনি তো আপনি তো শিক্ষকতা করেন, আপনি একজন শিক্ষিকা, অনেক ছেলে মেয়েদের আপনি দেখছেন, পড়াচ্ছেন, তাদের মানসিকতা কি দেখছেন এই যে পাঠ্য বইয়ের বাইরে গিয়ে বই পড়ার প্রবণতা? এটা দেখুন, স্কুলে তো লাইব্রেরি যাই হোক যেভাবেই হোক একটা মেনটেন করার চেষ্টা করা হয়, বই দেওয়া হয় বাচ্চাদের, কিন্তু আমি বলবো এটা অনেকটাই পারিবারিক ব্যাপার। আমি এমন অনেক বাড়ি দেখেছি, আমার খুব পরিচিত কাছের, খুব মানে ওয়েল অফ শিক্ষিত ফ্যামিলি, ভালো চাকরি করছে বা যাই হোক ওয়েল অফ, কিন্তু বাড়িতে নানা সুন্দর সুন্দর জিনিস রয়েছে কিন্তু একটা বই কোথাও চোখে পড়ে না। তো সেই বাড়িতে যে বাচ্চাটি বেড়ে ওঠে, সেই বাচ্চাটি কোত্থেকে এই হ্যাবিটটা গ্রো করবে যে আমি একটা বই পড়বো? সেটা তো স্কুলে গিয়ে আপনি যতই বলুন তার তো সেই হ্যাবিটটা হবে না। প্লাস এখন তো অন্য অনেক আকর্ষণ রয়েছে, তো বাড়িতে যদি অনেক বই থাকে, সাইডে সরিয়ে রাখার জন্য বাড়িতে বই থাকলে বই পড়তে শিখবেই বাচ্চারা। আরেকটা মজার কথা, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাড়িতে যদি বই থাকে ছড়ানো, বাচ্চাটাকে আপনি বই দিন ছোটবেলা থেকে, সে বই পড়বেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যদি বাচ্চাটার সামনে মোবাইলটা না ধরে আমি বইটা পড়ি, একদিন দুদিন তিন দিন, চতুর্থ দিনে ও বলবে আরে না মা বাবা তো দেখি বই পড়ছে, মোবাইল ধরছে না, দেখি ভেতরে কি আছে, ওটা দেখে গল্প শোনাই, ছোটবেলা থেকে ছবির বই, গল্প শোনালাম, তাই না? কিন্তু এখন তো মাও দেখছে একদিকে, বাবাও দেখছে একদিকে, ছেলে একটা মোবাইল নিয়ে দেখছে চারদিকে বা তিনজন তিনদিকে। এই যে আমি বিভিন্ন সময়ে এই সামাজিক মাধ্যমে দেখি, দেখুন কি একেবারে সত্যি কথা, একেবারেই সত্যি কথা। এখানে সবার আগে ওই আমরা যারা রয়েছে অভিভাবকরা, আমাদের রুচিটাকে পরিবর্তন করতে হবে। নিশ্চয়ই আমি মোবাইল কাটবো, মোবাইল আমি দেখবো, কিন্তু মোবাইল দেখার তো একটা সময় রয়েছে। সারাদিন যদি মোবাইলে ডুবে থাকি তাহলে তো এর মাঝখান থেকে আমাকে বই পড়ার জন্য আধ ঘন্টা সময় বার করে নিতে হবে। ওই আধ ঘন্টা সময় যদি আমি সারাদিনে বার করতে পারি, আমার ছেলেটা 15 মিনিটের জন্য হলো সে সময় বার করবে। ওই 15 করতে 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 কিন্তু তার আগ্রহটা ওখানে বাড়বে। তো দায়ী, আমি প্রথম থেকেই বলছি, দায়ী কিন্তু আমরাই। তবে এখানে একটা জিনিস প্রণবদা বা নন্দিতাদি, এই যে মোবাইল আসার আগে আমাদের জীবনে মানে যারা মানে ছোটবেলা আমরা কাটিয়ে এসেছি বা আপনারাও কাটিয়ে এসেছেন বা তার আগেও যারা ছিল, এই ধরনের আসক্তি, খেলার মাঠে যাওয়ার একটা আসক্তি ছিল আমাদের, বিশেষ করে ছেলেদের, হয়তো দৌড়ে সময় পেলেই খেলার মাঠে ছুটে যেতাম। কিন্তু এই মোবাইল ছাড়া আসার আগে এই ধরনের আসক্তি কি আর কি কিছু ছিল আমাদের? মানে এখন কি মোবাইলের জন্য আমাদের লাইফস্টাইলটা এতটাই পরিবর্তন হয়ে গেল? যে বাড়িতে বই নেই, আগেও ওই বাড়িগুলোতে ছেলেমেয়েরা বই পড়তো না। আমরা যখন ছোট ছিলাম, যাদের বাড়িতে বই ছিল, মা বাবা বই পড়ছে, ছেলেমেয়েরা পড়তো। যে বাড়িগুলোতে বই ছিল না, বাবা মা পড়তো না, সেখানে ছেলেমেয়েরা পড়তো না। কিন্তু
ঠিক। আমাদের বন্ধু বান্ধবদের তার দেখেছি, জন্য খেলার মাঠে আমরাও গেছি, আমরাও খেলেছি, আমরাও মজা করেছি, সিনেমা দেখেছি, যা করার সবই করেছি, কিন্তু প্রচুর পরিমাণে বই পড়েছি। আর এই মোবাইল কিন্তু উপকারী জিনিস, একদম, এটাতে কত কিছু ভীষণ জানা যায়। উপকারী জিনিস, ঠিক আমাদের আছে, নেক্সট জেনারেশন অনেক বেশি ইনফর্মড আমাদের থেকে, তাই না? অনেক ইনফর্মড, কিন্তু হচ্ছে কি আমরা ওইটার সুফলটা না নিয়ে কুফলটার দিকে বেশি ছুটছি। ঠিক। তার জন্য তো বই যে বলা হয় যে আলফ্রেড নোবেল তো ডায়নামাইটও আবিষ্কার করেছিলেন ভালোর জন্য, যে মানুষকে দেখতেন যে পাথর ভেঙে ভেঙে পাহাড় ভাঙছে, সেটা যেন ওনার পরিশ্রমটা কোথায় লাঘব করতে পারেন, তার জন্য ডায়নামাইট আবিষ্কার করেছিলেন। কিন্তু সেই ডায়নামাইট মানুষ মারার জন্য ব্যবহার করা হলো, তারপরে তো ওনার পরিবর্তন। ছোটবেলা থেকে বাংলায় একটা তো রচনা থাকতোই, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, তাতেও কোনো সুফল হয়নি, এই রচনা পড়িয়ে পড়িয়ে কোনো লাভ হয়নি খুব একটা। ঠিক। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্বে চলে এসেছি। তো বর্তমানে অনেক নতুন লেখকের লেখা বইয়ের মধ্যে রুচিবোধের অভাব এবং শব্দচয়নের অপরিপক্কতার কারণে পাঠকের মন ছুঁতে পারে না বলে এটা অনেকের অভিমত। তাই পাঠকরা বই পড়ার উৎসাহ হারাচ্ছেন দিন দিন। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, অবশ্যই আপনারা আলোচনা করেছেন। কি করা, মানে এই জায়গাটা থেকে আমরা কিভাবে বেরিয়ে আসবো? আমাদের সাহিত্য চর্চা, পাঠ্যপুস্তক যেগুলো রয়েছে সেখানে তো অবশ্যই পাঠ্যপুস্তক সংক্রান্ত বা পড়াশোনা রিলেটেড যে বইগুলো আছে সেগুলো তো এক ধরনের, সেগুলো ওটাই কিনবে। কিন্তু সাহিত্য চর্চাতে বিশেষ করে আমাদের স্থানীয় যে আমাদের রাজ্যের যারা লেখক কবিরা রয়েছেন তাদের কি কি করা উচিত বলে আপনাদের মনে হয়? মানে কোন কোন জায়গাগুলোকে ঠিক রাখলে আমাদের কোয়ালিটি আরো ভালো হবে দিন দিন? এখানে অনেকে ভালো লিখছেন, তো অনেক ভালো লেখক রয়েছেন, অনেক ভালো গল্পকার, অনেক ভালো কবিতা লিখছেন, তো লিখছেন, ডেফিনেটলি অনেকে ভালো লিখছেন। এবার এখানে রয়েছেন বলে এখানকার লেখক, এখানকার কবি বলেই যে খারাপ, এটা তো আমরা এভাবে হ্যাঁ, কিন্তু কেন, এটা এই কারণটা খুঁজতে হবে, কেন এখানকার যারা রয়েছেন সাহিত্য চর্চা করছেন ভালো লিখেও কেন তারা আরো বেশি এগোতে পারছেন না, যেখানে আমরা হয়তো ওয়েস্ট বেঙ্গল থেকে একটা আরো কম মানের লেখাও হয়তো অনেকটাই প্রচার পাচ্ছে। তো এই জায়গাটাতে আমার মনে হয় কাজ করা উচিত, যে কিভাবে এখানকার ভালো যারা লিখছেন তাদের কিভাবে আরেকটু করা যায়, তাদের মানে বিশ্ব দরবারে অ্যাকসেপ্টেন্সটা কিভাবে বেশি বাড়বে, এটা কিভাবে মনে করেন? আপনার কি মনে হয়? আসলে কি এই যে যেটা বললো, অনেক ভালো ভালো কবিরা আমাদের এখানে রয়েছেন, গল্পকাররা রয়েছেন, যাদের গল্প বিশ্ববারে মানে দ্যাট ইজ ইউনিভার্সিটি লেভেলে পড়ানো হয়, ঠিক আছে। তো বিশ্ব দরবারে যেটা যারা কবিতা এই চর্চার মানে লেখার সঙ্গে যুক্ত রয়েছেন তারা অনেক বেশি বলতে পারবেন, আমাদের চাইতে ভালো বলতে পারবেন। তবে আমার যেটা মনে হয় যে আমাদের একটা তো প্রতিবন্ধকতা রয়েছে, ভৌগোলিক অবস্থানগত কারণটা তো একটা রয়েছে আমাদের। এখান থেকে এটাকে কি করে আরো দূর, অনেক দূর এটাকে ডিঙিয়ে সে বিশ্বের দরবারে বা বিশ্বের বাজারে আমার সেই রচনাই বলুন, কবিতাই বলুন, লেখাই, গল্পই বলুন, উপন্যাসই বলুন, সেটাকে কি করে পৌঁছে দেওয়া যায়, তার চেষ্টাটা কবি বা লেখককে যেমন করতে হবে, প্রকাশকেরও একটা দায়িত্ব, এই ভূমিকাটা নিতে হবে, দায়িত্ব থেকে যায়। তো কবি এবং প্রকাশক দুজনের যদি সমানভাবে একত্রিত হয়ে সেই চেষ্টাটা করেন, আমার মনে হয় আমার এখানকার লেখকরা অনেক দূর এগিয়ে যাবেন। পাশাপাশি একটা কথা বলবো প্রকাশকদের, আমার মনে আছে, সেটা আমার আমি যখন ক্লাস 11 বা 12-এ পড়ি, আচ্ছা, তখন ওই বলছিল দেশ পত্রিকা পড়তে পড়তে না, তো দেশ পড়তাম, দেখলাম নতুন নতুন লেখা পাঠাচ্ছে, ঠিক আছে। তো আমিও একটা লেখা, ওই পেছনে কিন্তু অ্যাড্রেস দেওয়া থাকতো পাঠানোর জন্য, আমিও একটা লেখা পাঠিয়েছিলাম, সেই লেখা আজ পর্যন্ত প্রকাশ হয়নি। আচ্ছা, তার মানেটা কি? প্রকাশককে, হ্যাঁ, এবার প্রকাশককেও ওই দায়িত্বটা রাখতে হবে, আমার লেখাটা বিশাল দায়িত্ব, যে আমার লেখাটা প্রকাশ করার যোগ্য কিনা, মানে গুণমানটা সেটা বেছে নিতে হবে। তাহলে কিন্তু এবার খুব স্বাভাবিকভাবেই প্রকাশক আমার কবিতাটা ছাপলে পরে হয়তো বা
500 টাকা পেত, 200 টাকা পেত, ওইটা ছেড়ে দিয়ে তখন আমার বইটা কতখানি সমাদৃত হবে পাঠক সমাজে, সেই দিকটায় লক্ষ্য রেখে যদি এগোয়। ওই যে প্রশ্নটা করে যেটা যে আমাদের ওই গুণগত মানের জন্য যে পাঠক হারাচ্ছে, নট দ্যাট। গুণগত মানটা রক্ষা করতে হবে, পাঠক কিন্তু বাড়বে, পাঠক ভালো জিনিসও পড়ছে, তার মাঝখানে কি হয়, 10টা ভালোর মধ্যে একটা যদি খারাপ হয়, ঝট করে না এই প্রকাশনা এটা হয়েছে, দরকার নেই। সেটা কিন্তু প্রকাশকের একটা বিশাল দায়িত্ব। একদম না দিদি, আপনার আমাদের অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেল, একটা শেষ বার্তা চাইবো আপনাদের কাছে। বলছিলাম যে যারা বইমেলা জানে কি, বইমেলা যাবার যাদের ক্ষমতাও রয়েছে, আমি ক্ষমতা এর জন্যই বললাম যে যাদের হয়তো খুব বেশি দূরে নয় বাড়ি থেকে, যে আজকে গিয়ে আমি আজকে ফিরতে পারবো না এমনটা কিছু না, 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 সন্ধ্যার পর ফিরতে পারবো না, আশেপাশে যারা আছে, যারা জানে বই কি জিনিস, যারা নিজেরা বই পড়তে পারে, সেই সব মানুষরা যারা বইমেলায় যায় না, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আর যারা বইমেলায় যাচ্ছে, ভালো বই খুঁজছে এবং বই পড়বে, পাঠকরা, নতুন পাঠকরা, তাদের কি পড়ার জন্য আপনি উদ্বুদ্ধ করবেন? আমি দুটো লাইন এখানে পড়ছি কবি হুমায়ুন আজাদের। বইয়ের পাতায় প্রদীপ জ্বলে, বইয়ের পাতা স্বপ্ন বলে, যে বই জুড়ে সূর্য ওঠে, পাতায় পাতায় গোলাপ ফুটে, সে বই তুমি পড়বে। তো এটাই থাকুক না আমাদের বার্তা। একদম একদম, মানে যে বই পজিটিভ বার্তা দেবে, আমাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, যেখানে মানে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। যে বই তোমায় বন্ধ করে, সে বই তুমি ধরবে না। যে বই তোমায় ভালোবাসতে শেখায়, সে বই তুমি পড়বে। তো সবাই আসুন বই পড়ি, বই কিনি। ঠিক। প্রণবদা, আপনার কি থাকবে? বইয়ের চেয়ে বড় বন্ধু বোধহয় আর কেউ হতে পারে না। প্রাচীনতম বন্ধু এবং সবচাইতে বিশ্বস্ত বন্ধু। যে বন্ধু আমাকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমি সবাইকে বলবো, আসুন আমরা সবাই বই পড়ি, আগামী প্রজন্মকে বই পড়তে উদ্বুদ্ধ করি। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আজ এই গল্প যেন আরো চলবে মনে হচ্ছিল, কিন্তু সময় তো ফুরিয়ে গেছে, কারণ বইমেলা নিয়ে, বইকে নিয়ে যখন এই গল্প, আরো অনেক দিক ছিল, আমরা কথা বলতে পারতাম বইমেলার কে নিয়ে, বইমেলার আড্ডা, বইমেলায় যে অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়, অনেক পুরনো পরিচিত মানুষদের সঙ্গে দেখা হয়, সেই সব দিকগুলো আজ আলোচনা হলো না। তবে আপনাদের দুজনকে আজ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, মানুষের মনে জমে থাকা সব ধরনের গ্লানিকে বিসর্জন দিয়ে মনকে তরতাজা রাখতে এবং নতুন নতুন চিন্তা চেতনার বিকাশ ঘটাতে বই একটি অদ্বিতীয় সম্পদ। তাই বর্তমানে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের যুগে বইমেলার একটা আলাদা প্রাসঙ্গিক গুরুত্ব রয়েছে। তবে এখনকার নবীন প্রজন্মের আধুনিক স্মার্ট ছেলেমেয়েদের কাছে বইমেলা এবং বিভিন্ন বইয়ের গ্রহণযোগ্যতা কমছে না বাড়ছে, তা অবশ্যই একটি বিবেচ্য বিষয়। তবে 14 জানুয়ারি 2025 অবধি চলবে এবারের 43তম বইমেলা। তাই যাদের বইমেলা যাবার কোনো পরিকল্পনা নেই, তাদের বলবো যে পরিবারের ছোটদের নিয়ে অবশ্যই বইমেলায় গিয়ে দেখুন। একটি মানসিক প্রশান্তি, জ্ঞান বৃদ্ধির পাশাপাশি সৃজনশীলতা এবং ব্যক্তিগত উন্নয়নে কিভাবে ভূমিকা রাখে বই, তা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। আমরা 43তম বইমেলার সব খবরে চোখ রাখছি, তাই আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।